আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি মোহাম্মদ তরিকুল ইসলাম বিজ্ঞান ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আশা করি তোমরা ভালো আছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আমরা গত ক্লাস পর্যন্ত সপ্তম অধ্যায় পৃথিবী ও মহাকর্ষ চ্যাপ্টার শেষ করেছি। আজকে আমরা নবম অধ্যায় শুরু করতে যাচ্ছি। তোমাদের পাঠ্যবের নবম অধ্যায় বর্তনী ও জলবিদ্যুৎ। তাহলে চ্যাপ্টারের নাম হচ্ছে বর্তনী ও জলবিদ্যুৎ। এখন আমরা এখানে প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, তোমরা বই, পাঠ্য বই এবং খাতা নিয়ে রেডি থাকো এবং এই ভিডিওটি তোমরা তোমার বন্ধুদের সাথে কি শেয়ার করবে, যাতে তোমার সকল বন্ধু এই ক্লাসটি দেখতে পারে। তাহলে চ্যাপ্টারের নাম হচ্ছে কি বর্তনী ও জলবিদ্যুৎ। এই সম্পর্কে আমরা একটু আগে বিস্তারিত জানার চেষ্টা করব। বর্তনী কি, জলবিদ্যুৎটা কি। এখন প্রশ্ন হচ্ছে, বর্তনীটা কি জিনিস? প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, তোমরা খেয়াল করবে, তোমার বাসা থেকে যে কোনো জায়গায় যাওয়ার জন্য তোমার বাড়ির সামনে দিয়ে কিন্তু একটা জিনিস থাকে, সেটা হচ্ছে কি পথ, যেটা বলি বা রাস্তা বলি। তাহলে তোমার চলাচলের জন্য উপযুক্ত যে মাধ্যম, তোমার এক জায়গা থেকে বাজারে যাও বা স্কুলে যাও বা যে কোনো জায়গায় যাও কেন, তোমার চলাচলের জন্য একটা কি লাগবে, মাধ্যম লাগবে, সেটা রাস্তা। এবং রাস্তার পর দিয়ে রিক্সা, গাড়ি ঘোড়া যাইতে হবে। এটা হচ্ছে তোমার চলাচলের উপযুক্ত মাধ্যম। তাহলে রাস্তা, রাস্তা যদি না থাকে, ওই রিক্সা, ভ্যান গাড়ি বা বাসটা কিছুই চলাচল করতে পারবে না। তাহলে মানুষের চলাচলের জন্য উপযুক্ত যে মাধ্যম, সেটাকে বলা হয় রাস্তা। তাহলে বর্তনী কাকে বলে? বর্তনী কাকে বলে সেটা একটু লিখে নাও। বর্তনী হচ্ছে বিদ্যুৎ চলাচলের, বিদ্যুৎও বলতে পারো অথবা তড়িৎ, একই কথা, চলাচলের চলাচলের সম্পূর্ণ পথকে, সম্পূর্ণ পথকে কি বলে? বর্তনী বলে, বর্তনী বলে। এবার বর্তনীতে কি কি থাকে আমরা একটু দেখার চেষ্টা করি। বর্তনীতে ব্যাটারি থাকে বা ভোল্টেজ উৎস থাকে। এখান থেকে এইটা হলো পজিটিভ, এই প্রান্তকে বলা হয় পজিটিভ, আর এইটাকে বলা হয় নেগেটিভ প্রান্ত। ছোটটা হচ্ছে নেগেটিভ, বড়টা হচ্ছে পজিটিভ। এখান থেকে কিছু বাল্ব থাকতে পারে বা রোধ থাকতে পারে, যেটা থাকতে পারে সমস্যা নাই। বাল্ব থাকতে পারে, আমরা রোধ থাকতে পারে। এটা এখানে তড়িৎ প্রবাহ মাপার জন্য একটা কি থাকবে? অ্যামিটার থাকবে। কি থাকবে? অ্যামিটার থাকবে। আর এখানে একটা সুইচ বা চাবি থাকে, এটা যেটা তোমাদের পাঠ্য বইয়ে আঁকানো আছে। এখন এইটা হচ্ছে বাল্ব, আমরা বাল্ব দ্বারা বুঝি। এটা হচ্ছে তড়িৎ উৎস বা ভোল্টেজ উৎস, এটাকে বলা হয় তড়িৎ উৎস বা ভোল্টেজ উৎস। এখন এতে কি বোঝায়? অ্যামিটার বলা হয়। একে বলা হয় অ্যামিটার, একে বলা হচ্ছে, এটা হচ্ছে অ্যামিটার। এবং আরেকটা যেটা আমরা দেখতে পাই না, সেটা হচ্ছে, এটা ধরো একটা তারের এটা হচ্ছে এ প্রান্ত, এটা হচ্ছে তারের কি প্রান্ত? বি প্রান্ত। তাহলে এই দুই প্রান্তের বিভব পার্থক্য পরিমাপ করার জন্য আরেকটা যন্ত্র ব্যবহার করা হয়, সেটা হচ্ছে ভোল্টমিটার, ভি। এটা দুই প্রান্তের বিভব পার্থক্য পরিমাপের জন্য কি ব্যবহার করা হয়? ভোল্টমিটার। এই ভিতে হচ্ছে ভোল্টমিটার। তাহলে এখানে আমরা একটা বর্তনীতে কি কি থাকে সেটা একটু আমরা আগে জেনে নিই। বাল্ব তো আমরা জানলাম, দুইটা প্রান্ত, আর এতে হচ্ছে অ্যামিটার, ভিতে হচ্ছে ভোল্টমিটার, আর এইটাকে বলে তড়িৎ উৎস। এখানে হচ্ছে বিভব পার্থক্য বা ভি বা ই ব্যবহার করা, সেটা এত। তাহলে আমরা একটা বর্তনীতে কি কি বের করে, তাহলে এটা হচ্ছে তড়িৎ উৎস, তড়িৎ উৎস। এখানে ব্যাটারি বা কোষ থাকবে এইটা। এখন বিদ্যুৎ প্রবাহ কোন দিক থেকে কোন দিক হবে সেটা একটা প্রশ্ন, খেয়াল করেন। একটা হচ্ছে এই বড় প্রান্ত হচ্ছে ব্যাটারির প্লাস, ছোটটা হচ্ছে মাইনাস। বিদ্যুৎ প্রবাহ সবসময় পজিটিভ থেকে নেগেটিভ দিকে যাবে, অর্থাৎ বড় প্রান্ত থেকে শুরু হবে, গিয়ে এখানে গিয়ে শেষ হবে। অর্থাৎ এখান থেকে ধরো জাস্ট শুরু হলে এখানে এসে কি হবে? শেষ হবে। তাহলে বিদ্যুৎ প্রবাহ কি হবে? পজিটিভ থেকে নেগেটিভ দিকে চলে আসবে। এটা হচ্ছে বিদ্যুৎ প্রবাহের দিক। এইটা হচ্ছে, তাহলে একটা বর্তনী আঁকার জন্য আমরা কি লাগবে? পজিটিভ প্রান্ত, নেগেটিভ প্রান্ত। অর্থাৎ পজিটিভ নেগেটিভ আমরা যে বিদ্যুৎ লাইন নেওয়ার জন্য যে ব্যবহার করি, বলে থাকি পজিটিভ এবং নেগেটিভ তার। তাহলে পজিটিভ আর নেগেটিভ একসাথে যখন হবে তখন বিদ্যুৎ চলাচল শুরু হবে। এইটা হলো হচ্ছে
বর্তনী কাকে বলে? বিদ্যুৎ বা তড়িৎ চলাচলের সম্পূর্ণ পথকে বর্তনী বলে। একটা বর্তনীতে এই জিনিসগুলো থাকতে হবে, অর্থাৎ অ্যামিটার, তড়িৎ প্রবাহ মাপার জন্য অ্যামিটার, ভোল্ট, দুই প্রান্তের বিভব পার্থক্য পরিমাপ করার জন্য ভোল্টমিটার ব্যবহার করা হবে, আর এখানে তড়িৎ উৎস একটা থাকবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, এবার আমরা চলে যাব বিদ্যুৎ এবং চলবিদ্যুৎ। বিদ্যুৎটা হচ্ছে মূলত ইলেকট্রনের প্রবাহ। তাহলে এইটা একটা এমসিকিউ প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এমসিকিউ, যে বিদ্যুৎ বা তড়িৎ প্রবাহ, বিদ্যুৎ বা তড়িৎ প্রবাহ এটা কি জিনিস? খেয়াল করো প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আমরা বিদ্যুৎ প্রবাহের জন্য সাধারণত বাসাবাড়িতে কি ব্যবহার করে? তার ব্যবহার করে থাকি। এই তার, এ বি একটা তার, এ এক প্রান্ত, বি একটা প্রান্ত। এখন এই পরিবাহী, এগুলো বিদ্যুৎ পরিবহন করার জন্য কি ব্যবহার করা হয়? সাধারণত ধাতব তার ব্যবহার করা হয়। অর্থাৎ আমরা যে মৌলগুলো শিখেছি তার ভিতরে ধাতু কিছু ছিল, যেমন অ্যালুমিনিয়াম ধাতব পদার্থ, কপার বা তামা ধাতব পদার্থ, এগুলোর ভিতর দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হতে পারে। কারণটা কি? যে বিদ্যুৎ প্রবাহ মূলত ইলেকট্রনের প্রবাহ। তাহলে ইলেকট্রনের চার্জকে আমরা কি দ্বারা? নেগেটিভ দ্বারা প্রকাশ করি, অর্থাৎ প্রত্যেকটাকে ইলেকট্রন বোঝানো হচ্ছে। এটা ইলেকট্রনের চার্জ। বিদ্যুৎ প্রবাহ মূলত ইলেকট্রনের প্রবাহ। এখন প্রশ্ন হচ্ছে, ইলেকট্রন যে কারোর মধ্যে দিয়ে প্রবাহিত হয় না কেন? বড় একটা প্রশ্ন। প্রশ্নের উত্তর হচ্ছে যে এইগুলোকে বলা হয়, যে ইলেকট্রনগুলো চলাচল করে এদেরকে বলা হয় মুক্ত ইলেকট্রন। এদেরকে বলা হচ্ছে মুক্ত ইলেকট্রন। তাহলে যে ইলেকট্রনগুলো চলাচল করতে পারে, যেমন আমরা অনেক ফ্যামিলিতে বা অনেক দেখা যায় যে নিজের ইচ্ছা মতো ঘুরে বেড়ায়, তার মানে কি বলে? বাউন্ডেলে যেটাকে বলা হয়, যে নিজের ইচ্ছা মতো যে কোনো জায়গায় যে কোনো সময় যেতে পারে। ধাতব পদার্থের বা পরিবাহীর ক্ষেত্রে এই ধরনের অনেক মুক্ত ইলেকট্রন থাকে যারা চলাচল করতে পারে। এখন প্রশ্ন হচ্ছে, ধাতুর ক্ষেত্রে কেন থাকে? ধাতুর যে ইলেকট্রন বিন্যাস করলে আমরা দেখতে পাই। আচ্ছা, ধাতু কারা? এই প্রশ্নের উত্তর হচ্ছে যে ধাতু কিভাবে আমি চিনব? যে সকল মৌলের ইলেকট্রন বিন্যাসের শেষে আমরা ধাতু চেনার উপায় কি? ধাতু যে সকল মৌলের ইলেকট্রন বিন্যাসের, আচ্ছা আমরা এভাবে মৌলের শেষ কক্ষপথে যদি 1 অথবা 2 অথবা 3টি ইলেকট্রন থাকে তাদেরকে কি বলে? ধাতু বলে। এই যে 1টা 2টা 3টা ইলেকট্রন থাকে, এই 3টা ইলেকট্রন নিজের ইচ্ছা মতো চলাচল করতে পারে। যেমন আমরা যদি অ্যালুমিনিয়ামের ইলেকট্রন বিন্যাস করি, অ্যালুমিনিয়ামকে আমরা কি দ্বারা প্রকাশ করি? Al, অ্যালুমিনিয়াম হচ্ছে 13, তাহলে ইলেকট্রন বিন্যাস হবে 2, 8 আর কত? 3। এই যে 3টা ইলেকট্রন আছে শেষ কক্ষপথে, এই 3টা ইলেকট্রন কি মুক্ত অবস্থায় থাকে। অনুরূপভাবে আমরা যেটা ব্যবহার করি তামা বা কপার, এর শেষ কক্ষপথে 2টা ইলেকট্রন থাকে। সেক্ষেত্রে এই মুক্ত ইলেকট্রনগুলো চলাচল করতে পারে, এজন্য বিদ্যুৎ প্রবাহিত হয়। তাহলে ধাতু আমরা চিনলাম, এবার আমরা চিনব হচ্ছে কি? বিদ্যুৎ বা তড়িৎ প্রবাহ কি। তাহলে বিদ্যুৎ বা তড়িৎ প্রবাহ আমরা যদি এক কথা সংজ্ঞা দিতে চাই, তাহলে বিদ্যুৎ বা তড়িৎ প্রবাহ মূলত কিসের প্রবাহ? বিদ্যুৎ বা তড়িৎ প্রবাহ মূলত ইলেকট্রনের প্রবাহ। অর্থাৎ এটা এক কথায় টাইপের উত্তর, ইলেকট্রনের প্রবাহ এটা। তাহলে বিদ্যুৎ বা তড়িৎ প্রবাহ মূলত কিসের প্রবাহ? ইলেকট্রনের প্রবাহ। এখন প্রশ্ন হচ্ছে যে কিভাবে আমরা সেই তড়িৎ প্রবাহ, কোন তারের ভিতর দিয়ে কত তড়িৎ প্রবাহিত হচ্ছে সেটা কিভাবে আমরা নির্ণয় করব? প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, সেটা নির্ণয় করতে হলে যে খেয়াল করো, এখানে ধরো 100টি ইলেকট্রন আছে, আমি ধরে নিলাম 100টি ইলেকট্রন, 100টি কি আছে? ইলেকট্রন এর ভিতর দিয়ে যাচ্ছে। এখন এই এ থেকে বি তে যেতে 10 সেকেন্ড সময় লাগলো। কত সেকেন্ড? 10 সেকেন্ড। অর্থাৎ এ থেকে বি তে ইলেকট্রন যাচ্ছে কয়টা? 100টি। আর যদি সময় লাগে 10 সেকেন্ড, তাহলে প্রতি সেকেন্ডে কি পরিমাণ চার্জ যাচ্ছে সেটা বিদ্যুৎ প্রবাহ নির্ণয় করার ক্ষেত্রে। তাহলে ইলেকট্রনকে যদি সময় দ্বারা ভাগ করে, ইলেকট্রনের চার্জকে যদি সময় দ্বারা ভাগ করা হয়, তাহলে আমরা তড়িৎ প্রবাহ পেয়ে যাব। সেক্ষেত্রে
তড়িৎ প্রবাহের সংজ্ঞাটা কি? তড়িৎ প্রবাহ সমান চার্জ বা আধান। চার্জ হচ্ছে ইংরেজি শব্দ, আধান হচ্ছে বাংলা শব্দ। নিচে সময় দ্বারা ভাগ করতে হবে। সময় দ্বারা ভাগ করলে আমরা কি 1 সেকেন্ডে পেয়ে যাব। তাহলে চার্জের একক হচ্ছে কত? কিউ। চার্জকে আমরা কি দ্বারা প্রকাশ করি আর সময়কে আমরা টি দ্বারা প্রকাশ করি। তড়িৎ প্রবাহকে আমরা কি দ্বারা প্রকাশ করি? আই দ্বারা। তাহলে আই ইজ ইকুয়াল টু কত? কিউ বাই টি। তাহলে তড়িৎ প্রবাহের একক কে আমরা কি দ্বারা প্রকাশ করি? এটা সূত্র আই ইজ ইকুয়াল টু কিউ বাই টি। এখন প্রশ্ন হচ্ছে যে 100টি ইলেকট্রন যদি যায় তার ভিতরে কি পরিমাণ তড়িৎ প্রবাহিত হচ্ছে। এখন তড়িৎ প্রবাহের এককটা কি? তড়িৎ প্রবাহের একক হচ্ছে অ্যাম্পিয়ার। কি বললাম প্রিয় শিক্ষার্থীবৃন্দরা? তড়িৎ প্রবাহের একক হচ্ছে অ্যাম্পিয়ার। এখন এই অ্যাম্পিয়ারকে আমরা কি দ্বারা প্রকাশ করব? যে তড়িৎ প্রবাহের এককটা কি? অ্যাম্পিয়ার। একে ক্যাপিটাল এ দ্বারা প্রকাশ করা হয়। তুমি ক্যাপিটাল এ লিখলে হবে, অ্যাম্পিয়ার যদি বাংলা লেখো সেটা হয়ে যাবে। তাহলে তড়িৎ প্রবাহের একক কি? অ্যাম্পিয়ার। এখন এই তড়িৎ প্রবাহের একক হচ্ছে অ্যাম্পিয়ার। এখন প্রশ্ন হতে পারে যে এই তারের ভিতরে কত পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে, সেটা নির্ণয় করতে হলে তোমাকে এই সমীকরণে বসাতে হবে আই ইজ ইকুয়াল টু কত? কিউ বাই টি, অর্থাৎ চার্জ বাই সময়। এখন এখানে ইলেকট্রন যাচ্ছে কয়টা? 100টি। এখন এটাই কি চার্জ? না, একটা ইলেকট্রনের চার্জ আবার হচ্ছে 1.6 × 10⁻⁹ কুলম্ব। 19 কুলম্ব ভাগ হচ্ছে 10 সেকেন্ড। এটা ভাগ করলে আমরা পাওয়া যাবে। এটা কারণটা কি? একটি ইলেকট্রনের চার্জ হচ্ছে কত? এটা মুখস্থ রাখতে হবে 1.6 × 10⁻⁹ সিতে হচ্ছে কি? কুলম্ব। এখন তাহলে আমরা এর ভিতরে কি পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে সেটা আমরা কিভাবে নির্ণয় করব? প্রিয় শিক্ষার্থীবৃন্দরা দেখো যে এখানে 100 গুণন 1.6 × 10⁻⁹ ভাগ হচ্ছে 10, তাহলে আসছে 1.6। এটার অ্যান্সার আসবে কত? 1.6 × 10⁻⁸ এত অ্যাম্পিয়ার। ঠিক আছে, 100 ইন্টু এতটি ইলেকট্রন, 100টা ইলেকট্রনের চার্জ, আর 100টা ইলেকট্রনের চার্জ কত আছে? 10 সেকেন্ডে। এই 10 দ্বারা ভাগ করলে এটা হচ্ছে অ্যাম্পিয়ার। তাহলে আমরা এখান থেকে কিছু জিনিস জানলাম। তড়িৎ প্রবাহ কাকে বলে? তড়িৎ প্রবাহের একক কি? অ্যাম্পিয়ার। অ্যাম্পিয়ারকে এ দ্বারা প্রকাশ করা হয়। তড়িৎ প্রবাহের সমীকরণ হচ্ছে আই ইজ ইকুয়াল টু কিউ বাই টি। এখানে যে আমি লিখেছিলাম 100টি ইলেকট্রন কয় সেকেন্ডে যায়? 10 সেকেন্ডে। 100টি ইলেকট্রনের চার্জ 100 গুণ একটা ইলেকট্রনের চার্জ আছে 1.6 × 10⁻⁹ কুলম্ব। এই জন্য 100-র সাথে এটা গুণ করা হলো, কয় সেকেন্ডে যাচ্ছে? 10 সেকেন্ডে। এজন্য এটা অ্যাম্পিয়ার বের হলো। এখন প্রশ্ন হচ্ছে যে এটা তো আমরা বিদ্যুৎ প্রবাহ বা তড়িৎ প্রবাহ মূলত ইলেকট্রনের প্রবাহ আমরা চিনলাম। সেক্ষেত্রে সংজ্ঞাটা আমরা কিভাবে দেব? সংজ্ঞাটা হচ্ছে এটা একটা পরিবাহী তার, এর প্রান্ত হচ্ছে এটা হচ্ছে এ প্রান্ত, এটা হচ্ছে বি প্রান্ত। এখন এই পরিবাহী তার, এটা আমরা ছোট ছোট খণ্ড খণ্ড করে কাটি, এইটাকে বলা হয় তারের প্রস্থচ্ছেদ। তারের কিসের? প্রস্থচ্ছেদ। প্রস্থ মানে কি? প্রস্থচ্ছেদ মানে প্রস্থ বরাবর ছেদ করা বা কাটা। এখন এটা আমরা ভালোভাবে উদাহরণ পাবো যে আমরা যে বাসা বাড়িতে পেঁয়াজ কাটে, আস্ত পেঁয়াজ মানে মাঝখান দিয়ে না কেটে তুমি চাকা চাকা করে গোল গোল করে কাটবে, কাটলে যেটা পাওয়া যাবে এরকম একটা করে চাকা পাওয়া যাবে, এটাকে বলা হয় প্রস্থচ্ছেদ। তাহলে তড়িৎ প্রবাহ কি? তড়িৎ প্রবাহটা হচ্ছে কোনো পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে, এটা হতে পারে, এটা হতে পারে, এটা যে কোনো পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে একক সময় বলতে 1 সেকেন্ড বোঝানো হয়, একক সময় যে পরিমাণ চার্জ বা আধান প্রবাহিত হয় তাকেই তড়িৎ প্রবাহ বলে। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, এটা তোমাদের পাঠ্য বইয়ের 89 পেজে আছে। আমি একটু দেখাই দিই যে কোনো পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে, এই যে খেয়াল করো, এই যে এখান থেকে তোমরা লেখা শুরু করবা। কোনো পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে একক সময়ে যে পরিমাণ আধান প্রবাহিত হয় তা হলো তড়িৎ প্রবাহ। প্রচলিত তড়িৎ প্রবাহের দিক ইলেকট্রনের প্রবাহের বিপরীত দিকে হয়। এখানে প্রশ্ন হচ্ছে যে তড়িৎ প্রবাহ কোন দিক থেকে যাবে, ইলেকট্রন কোন দিক থেকে যাবে? তড়িৎ প্রবাহ বেশি বিভব থেকে কোন বিভবের দিকে? বেশি বিভব, বিভব মানে কি? ভোল্ট। বিভবের
আর একটা হচ্ছে ভোল্ট। বেশি বিভব থেকে কম বিভবের দিকে, কম বিভবের দিকে। আর ইলেকট্রন হচ্ছে উল্টা, ইলেকট্রন ইলেকট্রন কম বিভব থেকে, কম বিভব থেকে বেশি বিভবের দিকে, বেশি বিভবের দিকে। সেজন্য ওই লাইনটা লেখা আছে যে ইলেকট্রনের প্রবাহ হচ্ছে তড়িৎ প্রবাহের বিপরীত দিক, বিভবের দিকে যাবে। এটা তাহলে ইলেকট্রনের প্রবাহ হচ্ছে কম বিভব থেকে বেশি বিভবের দিকে, আর তড়িৎ প্রবাহ হচ্ছে বেশি বিভব, বিভব মানে ভোল্ট থেকে কম বিভবের দিকে। এখন এই যন্ত্রের একটা পরিবাহী তারের ভিতর দিয়ে বিদ্যুৎ প্রবাহ ঘটনা বিভব, এই তারের দুই প্রান্তের বিভব পার্থক্যের উপর নির্ভর করে। বিভব পার্থক্য, এখন খেয়াল করো, বিভব পার্থক্য মানে কি? ধরো এই প্রান্তের ভোল্টেজ হচ্ছে কত? 100 ভোল্ট, আর বি প্রান্তের ভোল্টেজ হচ্ছে কত? 50 ভোল্ট। তাহলে বিভব পার্থক্য কত আছে? বিভব পার্থক্য, বিভব মানে কি? ভোল্টের পার্থক্য, সমান কত? এই প্রান্তের ভোল্টেজ কত? 100 ভোল্ট মাইনাস হচ্ছে 50 ভোল্ট, তাহলে বিভব পার্থক্য কত? 50 ভোল্ট। এখন এই বিভব পার্থক্য যতক্ষণ থাকবে বিদ্যুৎ প্রবাহ ততক্ষণই চলতে থাকবে। যখন বিভব পার্থক্য শূন্য হয়ে যাবে, অর্থাৎ দুই প্রান্তের ভোল্টেজ সমান হয়ে যাবে, তখন আর বিদ্যুৎ প্রবাহিত হবে না। সেই ঘটনা কখন ঘটবে? বিভব সমান হবে। সমান হবে কখন? এইটা বের করার জন্য তুমি এই প্রান্তের ভোল্টেজ কত? 100, এই প্রান্তের ভোল্টেজ কত? 50, এখানে 2 দ্বারা ভাগ করলে পাওয়া যাবে কত? 75 ভোল্ট। যখন 70 এই প্রান্তে 75 ভোল্টেজ হয়ে যাবে, তখন আর বিভব পার্থক্য পাওয়া যাবে না। কারণ একটু দেখো, এই প্রান্তে বর্তমানে আছে কত? 100 ভোল্ট। এখান থেকে যদি এখানে 75 ভোল্ট হতে হয়, তাহলে 75 বিয়োগ করো, তাহলে যেতে হবে কত? 25 ভোল্ট। কি হবে? চলে যাবে। 25 ভোল্ট কমতে দেয়, এ থেকে বি এর দিকে চলে যাবে। এখন ধরো 25 ভোল্ট চলে যাওয়ার পরে এখানে হলো কত? 75 ভোল্ট। তাহলে এখানে কত হলো? আগে তো 50 ছিলই, তার সাথে এই যে 25 ভোল্ট, এটা যে এর সাথে যোগ হবে, তাহলে যোগ যখন হবে 25 ভোল্ট, তাহলে এখানেও হয়ে গেল কত? 75 ভোল্ট। তাহলে এখানেও 75 ভোল্ট, এখানেও 75 ভোল্ট। তখন আর উভয় এই এ থেকে বি এর দিকে তড়িৎ প্রবাহ হবে না। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, যে দুইটা প্রান্ত কোন তারের ভিতর দিয়ে তড়িৎ প্রবাহ ততক্ষণই হবে যতক্ষণ দুই প্রান্তের বিভব পার্থক্য থাকবে। বিভব পার্থক্য না থাকলে তড়িৎ প্রবাহিত হবে না। কখন বন্ধ হয়ে যাবে? যে যখন কোনো বিভব পার্থক্য থাকবে না, তখন তারের ভিতর দিয়ে কোনো কারেন্ট প্রবাহিত হবে না। আরেকটা চিত্রের সাহায্যে তোমাদের প্র্যাকটিক্যালি দেখো, যে এ একটা পাত্র আর এ একটা পাত্র, দুইটা পাত্রের ভিতরে পানি আছে। এখন এইটাতে পানি আছে এ পর্যন্ত। এখন এইটাকে যদি একটা নল দ্বারা সংযুক্ত করা হয়, অর্থাৎ এখান থেকে পানি এদিকে যেতে পারে, কারণ কি? এর পানির উচ্চতা বেশি, এর পানি কম। প্রশ্ন হচ্ছে কতক্ষণ পর্যন্ত পানি, এই পানির প্রবাহটা চলতে থাকবে? তোমরা নিশ্চয়ই ইতিমধ্যে খেয়াল করেছ যে যখন এই দুইটা পাত্রের পানির উচ্চতা সমান হয়ে যাবে, খেয়াল করো, যখন একই লেভেলে চলে আসবে, তার এই পর্যন্ত, তাহলে এটা তার দ্বারা যখন সংযুক্ত করা হলো, তখন আর কি? পানি প্রবাহিত হবে না। কারণ কি? এটা হচ্ছে এদিক থেকে এদিক যাবে, এটা হচ্ছে পানি প্রবাহিত হবে না, প্রবাহিত হবে না, কারণ উচ্চতা সমান হয়ে গেছে। উচ্চতা সমান, এটা সমান হয়ে গেছে। আর এইটাতে কি ঘটনা ঘটবে? যে এ থেকে বি, এটা তো এ, এটা হচ্ছে বি, তাহলে এ থেকে বি এর দিকে কি যাবে? পানি প্রবাহিত হবে, পানি প্রবাহিত হবে। এটা তাহলে আমরা বিভব পার্থক্য এখান থেকে শিখলাম যে দুইটা বস্তুর ভিতরে একটা পরিবাহীর তারের দুই প্রান্তে যতক্ষণ বিভব পার্থক্য থাকবে ততক্ষণই বিদ্যুৎ প্রবাহিত হবে। যখনই সমান হয়ে যাবে তখন আর এই বিদ্যুৎ প্রবাহিত বন্ধ হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি। আগামী ক্লাসে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই সুস্থ থেকো, ভালো থেকো। এবং আরেকটা বিষয় হচ্ছে, তোমাদের যে সৃজনশীল প্রশ্নগুলো রয়েছে, প্রশ্নগুলো থেকে যে আমার একটি ইউটিউব চ্যানেল আছে, তারিকুল সায়েন্স কেয়ার, তারিকুল সায়েন্স কেয়ার, এই ইউটিউব চ্যানেলে তোমাদের এই ভিডিওগুলো লোড করা থাকবে, তোমরা ওখান থেকে দেখে নিতে পারো। তাহলে ঠিকানাটা আমি আবারও বলে দিচ্ছি। আমার নাম TARI
KUL সায়েন্স কেয়ার, এই চ্যানেলে এই ভিডিওগুলো আপলোড করা থাকবে। তোমরা চাইলে ওখান থেকে ভিডিওগুলো দেখে নিতে পারো। তবে অবশ্যই এই চ্যানেলে ঢোকার পরে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে যাতে, এবং পাশে একটা বেল আইকন বাটন ওখানে ক্লিক করে রাখবে যাতে ভিডিওগুলো যখন যায় তোমার মোবাইলে নোটিফিকেশন চলে যাবে, তুমি ওখান থেকে ভিডিওগুলো দেখে নিতে পারো। তো শিক্ষার্থীবৃন্দরা, আজকের ক্লাস আমি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।